শুভেচ্ছা শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমরা ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা শেষ করেছো। আর আর সামনে 14 তারিখে তোমাদের রসায়ন পরীক্ষা। আর রসায়ন পরীক্ষায় তোমরা জানো অনেক যাদের কাছে সহজ তারা অনেক সহজে অ্যান্সার করতে পারে, আর যাদের কাছে কঠিন লাগে তারা হয়তো একটু এই সাবজেক্টে কন্ট্রাডিকশনটা বেশি, দ্বিধা থাকে বেশি। তো দ্বিধা বুঝতো আমরা একটা ক্লাস নিচ্ছি যে ম্যারাথন ক্লাস কেমিস্ট্রি, শর্ট সিলেবাস, 100% কমন টার্গেট, এরকম কমন ক্লাস যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। চলো দেখি আমরা এখানে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, দেখো মৌলিক পদার্থ। কি দেওয়া আছে? মৌলিক পদার্থ। মৌলিক পদার্থটা কি আমরা সবাই জানি। মৌলিক পদার্থ কিন্তু আমরা সেই ছোট থেকেই পড়ি যে মৌলিক পদার্থ কি, যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলা হয়। যে ভাঙলে আর কোনো পদার্থ পাওয়া যায় না, ওই পদার্থ আর কোনো পদার্থ পাওয়া যায় না ওই পদার্থ ছাড়া। এই যে মৌলিক পদার্থ আমরা যে সংজ্ঞা, খুব ইম্পর্টেন্ট, এটা বলে কিন্তু আসবো অবশ্যই। এগুলো দেখো ছোট ছোট জিনিস পরীক্ষার মধ্যে ভুলে যাই, এটা একটু মনে করে যাবে সহজ জিনিসগুলো। এরপরে দেখো আমাদের আছে পরমাণু কাকে বলা হয়। পরমাণু যেমন মৌলিক পদার্থ আমরা কি বললাম, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এগুলো কি মৌলিক পদার্থ। আর মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থ বৈশিষ্ট্য রক্ষাকারী যে ক্ষুদ্রতম কণা, সেটা কি বলা হয়? কি পরমাণু। পরমাণু কি? পরমাণু হলো মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী। মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী কি? কণা, ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা পরমাণু বলবো। এরপর দেখো কণাকে কি বলা হয়? পরমাণু বলে। যেমন এই অক্সিজেন এটা একটা অণু থেকে যে অক্সিজেনের যে পরমাণু। এরপরে দেখো নাইট্রোজেন, এটা হলো অণু, আর এই নাইট্রোজেন এটা হচ্ছে কি? পরমাণু। আচ্ছা, পরমাণু সাধারণত কি অবস্থা থাকে? পরমাণু সাধারণত একা অবস্থা, আর অণু এরকম দুই বা ততোধিক পরমাণু একসাথে যুক্ত হয় অণু হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অণুগুলো কিভাবে অণুগুলো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা পরমাণুগুলো সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো পার্থক্যগুলো দেখবেন। তারপরে অণু কাকে বলা হয়? যে মৌলিক পদার্থের অণু। এটা খুব সহজ রিভিশন। তারপরে আমরা দেখে যাচ্ছি অধ্যায়গুলো, ছোট ছোট অবশ্যগুলো, যে এই যে এখানে কি হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আছে অণুটা গুরুত্বপূর্ণ। অণুটা কি? মৌলিক অণু কি হচ্ছে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম। মৌলিক ও কি? মৌলিক ও যৌগিক। মৌলিক ও কি? যৌগিক পদার্থের বৈশিষ্ট্য প্রদানকারী বা বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যেমন অক্সিজেনের অণু, পানির অণু সালফিউরিক অ্যাসিড এর অণু হয়েছে। তো আমরা কি বুঝতে পারছি অণু কাকে বলা হয়? মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। দেখো তোমরা এটা দেখো, এই যে মৌলিক পদার্থের অণু, এটা কি? মৌলিক পদার্থের অণু, এটা মৌলিক পদার্থের। আর এটা কি? এটা দেখো, এটা কি পদার্থের?
যৌগিক পদার্থের, যৌগিক পদার্থের, এটাও যৌগিক পদার্থের। প্রতীক কি আমরা এখন দেখব প্রতীক। প্রতীকটা কি দেখো, প্রতীক হচ্ছে এই যে প্রতীক মৌলিক পদার্থের কি ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত, ল্যাটিন নামের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। প্রতীক, তাহলে প্রতীক কি, প্রতীক বলে। প্রতীক হলো মৌলিক পদার্থের ইংরেজি বা ল্যাটিন পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন আমরা একটা মৌলিক পদার্থ বললাম হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের আমরা পুরো নামের এই যে সংক্ষিপ্ত আমরা প্রকাশ করলাম হাইড্রোজেন। তাহলে দেখো এই হাইড্রোজেনের পূর্ণ রূপ, হাইড্রোজেনটা কি এখানে পূর্ণ অবস্থায় আছে, এই যে হাইড্রোজেন আমরাকে এই যে সংক্ষেপে লিখলাম, এটাই হলো কি মৌলের প্রতীক। আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো? যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে অবশ্যই প্রশ্ন করো, কম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করো। আর এরপরে আমরা দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যেটা আমরা গুলিয়ে ফেলি, যে পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা একটা প্রোটন সংখ্যাকে আমরা কি বলবো, প্রোটন সংখ্যাকে কি বলবো, পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাকে কি বলবো, পারমাণবিক সংখ্যা। একটা মৌলের বা মৌলিক পদার্থের কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে, একটা মৌলিক পদার্থের কেন্দ্রে যে কয়টা প্রোটন থাকে তাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, পারমাণবিক সংখ্যা বলে। আশা করি তোমরা বুঝতে পারছো পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 অর্থাৎ 11। তাহলে পারমাণবিক সংখ্যা সোডিয়ামের কেন্দ্রে, এই যে সোডিয়ামের কেন্দ্রে কয়টা এখানে প্রোটন থাকে, কয়টা 11টি প্রোটন থাকে। কয়টি? 11টি প্রোটন থাকে, এই জন্য সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমার পারমাণবিক সংখ্যা খুব ভালোভাবে দেখে যাবে। আইসোটোপ কাকে বলা হয়? আইসোটোপটা কি? আইসো মানে একই, আইসো বলতে কি বুঝবা, একই। আইসো সংক্ষেপ, ঠিক। আইসো বলতে একই। আর তোমরা এই টোপে পি দিয়ে বুঝবা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। তাহলে কি আইসো মানে একই, টোপ মানে পারমাণবিক সংখ্যা। অর্থাৎ পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যাটা হলো প্রোটনের সংখ্যা, প্রোটনের সংখ্যা। অর্থাৎ যদি আইসো মানে একটা পরমাণুতে, যেমন হাইড্রোজেনের আইসোটোপ 1, হাইড্রোজেনের আইসোটোপ যেমন 2, 1, হাইড্রোজেনের আইসোটোপ 3, 1। তাহলে একটা পরমাণু, একই পরমাণু একই, পরমাণুটা কি থাকবে, আইসোটোপ জিনিসটা তোমরা মাথায় খেয়াল করে না, পরীক্ষা সহজ জিনিসগুলো ভুলে যাই আমরা। যখন এসএসসি পরীক্ষা তখন সহজ জিনিসটাই খুব সহজে ভুলে যাই, যে প্রোটন। আমরা যদি ভালোভাবে ঠিক পরীক্ষার আগে ভালোভাবে রিভাইজ করি, ভালোভাবে না বুঝি, তো সোজা দিকে আমরা ওটাকে কি করি, অ্যাভয়েড করে যদি চলে, তাহলে কি হবে, এটা আমরা যখন গুরুত্বপূর্ণ সময় এই পরীক্ষা, তো এই কি হয়, যখন পরীক্ষার কেন্দ্রে বসে, তখন দেখা যায় যে এইগুলো সহজ জিনিসগুলা দূরে যায়, চলে যায়, মানে মাথায় মেমোরিতে আর তখন আর থাকতেছে না। তো আমরা কি করবো, যে আইসোটোপ সম্পর্কে ক্লিয়ার ধারণা নেওয়া। আইসো বলতে একই, আর টোপে তুমি পিতে, এটা কি একটা টেকনিক, কৌশল দেবা। আইসো মানে একই, আর পিতে প্রোটন, তাহলে একই প্রোটন সংখ্যা। যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসোটোপ। যেমন এই যে হাইড্রোজেনের, এটা হলো প্রোটন সংখ্যা, এটা হলো কি প্রোটন, আর ম্যাস মানে ভর সংখ্যা, মাস মানে ভর সংখ্যা। আর প্রোটন সংখ্যা একই কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন। প্রোটন সংখ্যা একই, নিউটন সংখ্যা কি
ভিন্ন থাকলে তাদেরকে কি বলা হয় আইসোটোপ। এই পরমাণুগুলোকে পরস্পরে আইসোটোপ বলা হয়। যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন অথবা প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আইসোটোপে তোমরা কমেন্ট করবে কার্বনের আইসোটোপ কয়টি, তোমরা কমেন্টে জানিয়ে দিবে কার্বনের আইসোটোপ কয়টি। এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। কমেন্ট চাই, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে। আর এটা পরীক্ষায় প্রচুর আছে। কারণ আইসোটোপ কি, আইসোটোপ আসার সম্ভাবনা 100%। এটা আসার সম্ভাবনা কত, 100% আসার সম্ভাবনা। আইসোটোপটা তোমরা দেখে দাও ভালোভাবে, আইসোটোপটা খুব সুন্দরভাবে দেখে দেবে। এরপরে সবচেয়ে দেখো গুরুত্বপূর্ণ একটা এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ অরবিট। কি অরবিটটা কি? অরবিটটা হলো তুমি দেখো একটা নির্দিষ্ট শক্তি স্তর, এই যে এখানে নির্দিষ্ট কক্ষপথ আমি দিয়েছি, দেখো নির্দিষ্ট কক্ষপথ অরবিট। যেমন আমরা একটা পরমাণু চিন্তা করি বা কল্পনা করি, তাহলে এই যেখানে ইলেকট্রনগুলো থাকে, যেমন এই জায়গায় ইলেকট্রনগুলো থাকে, এই যে নির্দিষ্ট কক্ষপথ, এই যে কক্ষপথ বা এর চলার পথ, এটাকে কি বলা হয় আইসোটোপ। এটাকে বলা হয় কি, এইটাকে কি বলা হয় অরবিট। এটা কি বলা হয় অরবিট অথবা কক্ষপথ, অরবিট বা কক্ষপথ। তাহলে আমরা অরবিটের ধারণাটা পরিষ্কার জানতে হবে। অরবিট এবং অরবিটাল এই দুইটা এলোমেলো হয়ে যায়। তাহলে অরবিটটা হচ্ছে একটা এই যে কক্ষপথ, অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট একটা কি কক্ষপথ যেখানে ইলেকট্রনগুলো কি বিচরণ করে বা ইলেকট্রন চলাচল করে, এই যে নির্দিষ্ট শক্তি স্তর বা কক্ষপথ, এটাকে কি বলা হয় অরবিট। পরমাণুতে যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো চলাচল করে থাকে কি বলা হয় অরবিট। আশা করি তোমরা অরবিট বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আমি তোমাদের একটা এমসিকিউ দেই, যে এমসিকিউটা তোমরা সলভ করবে। যেমন এই ম্যাগনেসিয়ামের অরবিট কয়টি, ম্যাগনেসিয়ামের অরবিট কয়টি, এটা যদি আমি প্রশ্ন করি তোমরা অ্যান্সার করে দিবে। অবশ্যই তোমরা অ্যান্সার করবে, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখাবে। এরপরে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে তেজস্ক্রিয় আইসোটোপটা কি? তেজস্ক্রিয় জানি যে আমরা তেজস্ক্রিয় মানে খুব শক্তিশালী। যা আমার বাস্তব একটা অভিজ্ঞতা বলি, আমি যখন ওই প্র্যাকটিক্যালে পরীক্ষা দিই আমার কলেজে, তখন আমি ওই সোডিয়াম পরমাণু আমি একটা এই সোডিয়াম পরমাণু কিছু জানা নিয়েছিলাম। তোমাদের অবজ্ঞার্থে তোমাদের জানার জন্য বলতেছি, সোডিয়াম পরমাণু কেরাসিনের নিচে রাখা হয়, কারণ এটা খুবই সক্রিয়। এটা বাতাসে পানিতে স্পর্শ করলে এরা কি জ্বলে ওঠে। তো এইরকম তেজস্ক্রিয় পরমাণু এর চেয়ে বেশি। তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় আইসোটোপ কি, যে সকল তেজস্ক্রিয় আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ। দেখো যেখানে আলফা, বিটা এবং গামা, যেগুলো থেকে আলফা, বিটা আর কি গামা রশ্মি স্বতঃস্ফূর্তভাবে যে সকল আইসোটোপ ভেঙে স্বতঃস্ফূর্তভাবে মানে এমনি একাই আলফা, বিটা, গামা রশ্মিটাকে নির্গত হয়, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। যে সকল আইসোটোপ ভেঙে কি করা হয়, তাহলে আমরা লিখতে পারি যে সকল আইসোটোপ ভেঙে স্বতঃস্ফূর্তভাবে কি আলফা, বিটা এবং গামা রশ্মি কি নির্গত হয়, তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। এখন আসলে তোমরা এটা বুঝতে পেরেছ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, এটা আমরা ছোটবেলা মানে ছোট থেকে আমরা এইটে পড়েছি আমরা। পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ, কেননা পরমাণুতে কোনো চার্জ থাকে না। যেমন সোডিয়াম একটা পরমাণু স্বাভাবিক অবস্থায় এটা কোনো বিদ্যুৎ পরিবহন করে না,
এটা ব্যাখ্যামূলক তোমরা দেখবে সহজে। এটা যখন ইলেকট্রন দান করব, ইলেকট্রন দ্বারা যে দান করে সোডিয়াম একটা ইলেকট্রন দান করে কি হয়ে গেল, এই যে আয়ন অবস্থায় নিরপেক্ষ অবস্থায় এরা কখনো ইলেকট্রন, নিরপেক্ষ অবস্থায় প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। নিরপেক্ষ অবস্থায় কি, নিরপেক্ষ নিরপেক্ষ অবস্থায়, নিরপেক্ষ অবস্থায় প্রোটন আর কি ইলেকট্রন সমান, ইলেকট্রন সমান থাকে, প্রোটন আর ইলেকট্রন কি থাকে, সমান থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নিরপেক্ষ অবস্থায় আর প্রোটন আর ইলেকট্রন সমান থাকলে তখন কি এদের মধ্যে ইলেকট্রন যাতায়াত করে না। আর বিদ্যুৎ প্রবাহ মানে কি, বিদ্যুৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহকে, ইলেকট্রনের প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ বলা হয়, বিদ্যুৎ প্রবাহ বলা হয়। তাহলে নিরপেক্ষ অবস্থায় প্রোটন ইলেকট্রন সমান, সে কারণে এটা কি বিদ্যুৎ কি করে না, পরিবাহিত নয়, অর্থাৎ তখন বিদ্যুৎ নিরপেক্ষ থাকে। আমরা 2D অরবিটাল এটা দেখব, আমরা এটা দেখি, খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, খুবই একটি খুব খুব হার্ড একটা বিষয়। এটা আমরা একটু খুবই ইম্পর্টেন্ট আছে, এটা আমরা খুব, এটা ভোরে কিন্তু আসবে, আসার সম্ভাবনা 100%। দেখো 2D সম্ভব নয় কেন, 2D অরবিটাল, 2D অরবিটাল সম্ভব নয় কেন? তাহলে 2D অরবিটালটা কি, আমরা জানি এস এর আমাদের স্বাভাবিক কোয়ান্টাম সংখ্যা একটাই থাকে, পি তে থাকে কয়টা, দুইটি, অর্থাৎ পি এই অরবিটাল কত 1, আর যদি ডি থাকে তাহলে এখানে কত হবে 2, মানে দুইটা উপশক্তি স্তর থাকবে। এস এ কোনো উপশক্তি স্তর নেই, পি তে একটা উপশক্তি স্তর, আর ডি তে কয়টি, দুইটি, আর কি এফ এ আছে 3টি উপশক্তি স্তর। তাহলে আমরা এখন দেখি এস এ আমার কয়টা, এখানে আমাদের ডি অরবিটাল যদি হতো 2D অরবিটাল, দেখো এখানে 2D অরবিটালটায় আমাদের কি কি, যে 2D অরবিটালের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমাদের এখানে এন এর মানটা কত আছে, 2, মানে প্রধান শক্তি স্তর 2, 2 নম্বর শক্তি স্তরে কি কি আছে, 1s আর 2s, ঠিক আছে। এইটা আমাদের দেখতে হবে, তাহলে এটা ভালোভাবে খেয়াল করবা। সেক্ষেত্রে দেখো এই 2D ক্ষেত্রে আমরা n সমান 2, এই যে n এর মান প্রধান শক্তি স্তর n সমান কত 2, প্রধান শক্তি স্তর n সমান কত 2, তাহলে উপশক্তি স্তর l সমান কত হবে, যখন 2 হবে তখন 0 আর কত 1, তাহলে 0 এর জন্য l সমান 0 হলো s উপশক্তি স্তর, আর l সমান যদি আমরা কি 1 লিখি, l সমান কত 1 লিখি তাহলে p উপশক্তি স্তর, আর l সমান যখন আমরা কি লিখব 2 লিখব, l সমান 2 হলে, l সমান 2 হলে d উপশক্তি স্তর, কিন্তু এখানে n সমান 2 হয়, l এর মান 0 আর কত 1, এখানে l এর মান কত 2, তাই 2 হয়, l এর মান কত কত হবে 0 আর 1, এখানে কি l সমান 2 হতে পারে না, l সমান কত 2 হতে পারে না, সুতরাং 2D অসম্ভব, 2D কি অসম্ভব। l সমান 2 কেন হতে পারে না, l সমান 2 হতে পারে না, তার কারণে l এর মান হচ্ছে 2। তো আমরা এটা খুবই পরে এগুলো দেখে নিব খুব ভালো করে। এরপরে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে পারবে। সোডিয়ামের ভর সংখ্যা দেখো 23, সোডিয়ামের ভর সংখ্যা, এই যে সোডিয়াম একটা পরমাণু, এটা 23। তাহলে ভর সংখ্যায় আমরা কি জানি, ভর সংখ্যায় এ, ভর সংখ্যায় এ সমান আমরা কি জানি, পি প্লাস এন। পি হলো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা 11টি, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12টি। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা 23 বলতে, তাহলে ভর সংখ্যা 23 বলতে কি কি,
প্রোটন 11টি, প্রোটন 11 এবং নিউট্রন 12, নিউট্রন কত 12, এদের যোগফলকে বসালে 23 বলতে প্রোটনের মধ্যে এদের যোগফল, তাহলে কত 11 এবং 12 যোগফলকে এই সোডিয়ামের ভর সংখ্যা 23 বলে। তো আমরা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকবার পরীক্ষা দিয়ে এসেছি। দেখো এই যে অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, অক্সিজেন 16, 8 into মাইনাস। তো এটা কি কি বোঝায় তুমি এখানে দেখো, এটা আমাদের প্রথমে কি কি বোঝায় এখানে অক্সিজেন খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, এটা বুঝে নাও। অন্যান্য মৌলিক তুমি বুঝতে পারবা। এই নিচে যে এগুলো দেওয়া থাকে এটা হলো ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত 8। এটা কি বোঝায় ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 16। আর এখানে আয়ন কয়টি, আয়ন বা চার্জ 2 মাইনাস। আর ইলেকট্রন মোট কয়টি আছে, ইলেকট্রন আছে হলো দুটো, বাড়তি হয়েছে, ইলেকট্রন আছে 10টি। ঠিক আছে, আমরা এখানে প্রোটন আমাদের ইলেকট্রন 10টি আছে। হ্যাঁ, এইটা বোঝায় যে এগুলো দিয়ে এটা একটা বোঝায়। অক্সিজেন একটা পরমাণু, অক্সিজেন কি পরমাণু, অক্সিজেন একটি পরমাণু এবং এটি চার্জগ্রস্ত। এটা কি গ্রস্ত, চার্জগ্রস্ত, এটা আসলে তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা এটা শেয়ার করে দিবে, শেয়ার করে দাও এবং কমেন্ট করবে, তোমার বন্ধুদের জানিয়ে দাও। এরপরেটা দেখো, এরপরে আমরা দেখব যে এই আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না, আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না, কেন? খুব ইম্পর্টেন্ট, আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না কেন? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কি? আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর, কি একটি পরমাণুর ভর আর কি কার্বন 12 এর 1/12 ভরের 1/12 অংশ। তাহলে এখানে একই রাশি আমরা ছোট থেকে পড়ছি, যেমন অনুপাতের কোনো একক নাই। আমরা পড়ছি কি অনুপাতের কোনো একক নাই, যেহেতু একই রাশি থাকে। এই যে ভরের একক যদি আমরা গ্রাম ধরি, তাহলে উপরে একটি পরমাণু ভর হচ্ছে 10 গ্রাম, আবার একটি পরমাণু কার্বন 12 আছে, ভর হলো ধরা যায় কত আছে, তো 1.2 যাই থাকে, এটা 1. এটা আছে, এটা গ্রাম আছে। তাহলে এই গ্রামটা কার্বন, এই যে গ্রাম, এটা গ্রাম 1.2 বাই 10 সামথিং, এই গ্রামটা তাহলে কি এই গ্রাম আর এই গ্রাম আমার মূল জিনিস এই গ্রাম উঠে গেল। ঠিক আছে, তাহলে তুমি কি এই যে উপরে এনেছে একই রাশি রয়েছে, এই জন্য এদের কোনো একক থাকে না। তো আমরা এটা বুঝতে পারলাম যে আপেক্ষিক পারমাণবিক ভর কি, যেটা আপেক্ষিক পারমাণবিক ভর কি একটি পারমাণবিক ভর আর একটি কি কার্বন পারমাণবিক ভরের 1/12 অংশ। এই সূত্রটা এখানে ভর, এই নিচে কি ভর থাকে, ভর থাকার কারণে এটা কি একই ধরনের একক থাকার কারণে এককগুলো উঠে যাওয়ার কারণে কি এদের কোনো একক থাকে না। এরপরে আমরা দেখি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হতে, ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন? ক্রোমিয়ামের আমরা কত জানি, ক্রোমিয়াম 24, ক্রোমিয়ামের ইলেকট্রন করি দেখো, তাহলে কত কথা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d4 আর কত 4s2। তাহলে মোট কত হইতেছে এখানে 18 আর 6 24। তো এইরকম এখানে এটা সম্পূর্ণ। আমরা জানি যে 3 নম্বর শক্তি স্তরে ডি অরবিটাল, মানে 3d অরবিটালে 4টি এবং 9টি, 4টি এবং 9টি ইলেকট্রন প্রবেশ করে
না। এটা আমাদের জানি আমরা ইলেকট্রন বিন্যাসের ব্যবস্থা 3D অরবিটালের ক্ষেত্রে। 3D এর ক্ষেত্রে কি 4 এবং কি 9 এই ইলেকট্রন কি এখানে প্রবেশ করে না। আমরা স্বাভাবিকভাবে এটা হয়, কিন্তু এই যে 4টা ইলেকট্রন এখানে প্রবেশ করে না। 3D অরবিটালে কখনোই 4টা ইলেকট্রন প্রবেশ করে না। তো এখানে আমরা তখন এই ইলেকট্রনটা সাজিয়ে আমরা কি লিখতে পারি যে এখানে দেখো এখানকার একটা s অরবিটাল একটা ইলেকট্রন এর জায়গায় দিতে হবে, তাহলে কত হয় 3d 5 এবং 4s 1 এটা ইলেকট্রন হবে। এইজন্য কি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ভিন্ন হয়। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কি হয়? ভিন্ন হয়। তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো কেন ভিন্ন হয়। কারণ 3d তে কত 3d তে 4টি এবং 9টি ইলেকট্রন প্রবেশ করে। এরপরে দেখো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে অর্থাৎ 4s তে প্রবেশ করে কেন? এটা আমাদের খুব খুব ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় এবার আসার সম্ভাবনা দেখো 100%। এটা খুব ইম্পর্টেন্ট, আসবে, আসার সম্ভাবনা খুবই বেশি। দেখো এখানে পটাশিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে পটাশিয়ামের আমরা যদি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4e, তাহলে এখানে আমরা প্রথমে s অরবিটালে, তারপর 2s 2p 3s 3p, পরে কি 4s ইলেকট্রন প্রবেশ করে। এটা কেন প্রবেশ করে? তাহলে আমরা ওই যে আমরা একটা সূত্র জানবো যে n প্লাস l এর মান আউটবাউ নীতি। এটা কি নীতি? আউটবাউ নীতি। নীতি যে কি n প্লাস l এর মান কম হলে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। ঠিক আছে? n প্লাস l এর মান কম হলে, তাহলে দেখো এই যে 3d এবং 4s এগুলো কি কি 3d আর কি 4s 3d এবং 4s 3d এর ক্ষেত্রে কি হবে? দেখো n হলো কত 3, d এর মান কত হবে 2, অর্থাৎ l এর মান কত হবে 2, d এর ক্ষেত্রে l এর মান কত 2। তাহলে এখানে কিন্তু n প্লাস l সমান কত হয় n এর মান কত 3 আর l এর মান কত 2 ইকুয়াল কত হচ্ছে 5। কত হচ্ছে 5। ঠিক আছে? না দেখো দেখতে পাচ্ছ l এর মান কত হচ্ছে 5। এবার আমরা 4s এর ক্ষেত্রে দেখব। 4s এর ক্ষেত্রে দেখো 4s এর ক্ষেত্রে আমাদের কত হয়? 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান l এর মান হচ্ছে এই যেখানে l এর মান 4, যে প্রধান শক্তি স্তর ওটাই n, আর s এ l এর মান হচ্ছে কত 0। s এ l এর মান 0 এবং d তে l এর মান হচ্ছে কত আমার 2। এটা তো খুব ভালো করে খেয়াল করবে। n এর মান কত হচ্ছে এখানে 4 আর কত l এর মান হচ্ছে 0, 4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই পটাশিয়ামের ক্ষেত্রে 3d আর 4s, এখানে 4s এর কি 4s এর কি n প্লাস l এর মান কম, এই জন্য কি করে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 4s এ প্রবেশ করে, 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আমরা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এইটা আমরা এমসিকিউ যেখানে আমাদের দ্বিধায়, এমসিকিউতে যেখানে আমাদের দ্বিধায় ফেলে দেয়, যেমন এমসিকিউতে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা আমরা বুঝতে সমস্যা হয়। এখানে দেখো পারমাণবিক সংখ্যা z ইজ ইকুয়াল এই যে p ইকুয়াল e, তাহলে পারমাণবিক সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান হলো z, আর এই জেডটাকে কি বলা হয়? প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা।
যখন নিরপেক্ষ পরমাণু থাকে, কি থাকে? নিরপেক্ষ। তোমাকে যদি এরকম দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে প্রোটন আর নিউট্রন সংখ্যা কখনো প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হবে না। এই জায়গায় কখনোই প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান নয়। প্রোটন আর ইলেকট্রন এই জায়গায় কখনোই সমান নয়, এখানে সমান হবে না, এখানে কি হবে না? সমান হবে না। কিন্তু সোডিয়াম যদি এরকম রাখি তাহলে প্রোটন আর কি ইলেকট্রন সমান, ইলেকট্রন কি সমান, এটা আমাদের সঠিক। হ্যাঁ, তাহলে এখানে আমাদের কি নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে কি হবে? প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হয়। এখন আমাদের হলো ভর সংখ্যা, হচ্ছে ভর সংখ্যা মধ্যে কি আছে? প্রোটন আর নিউট্রন। যেমন আমরা সোডিয়াম এটাই দেখি 23 আর কত 11, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা আর এটা কি? ভর সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা তোমাদের সমস্যা হবে না, এটা বুঝতে পারছো। তারপর প্রোটন আর ইলেকট্রনের সবসময় একইভাবে আমরা। এরপরে আমাদের এসএসসি মোস্ট ইম্পর্টেন্ট, যাতে আমরা ডায়াগ্রাম করতে এই যে গুরুত্বপূর্ণ একটা দেখো। কে সমান আমরা জানি 2 প্রথম শক্তি স্তর, দুইটা ইলেকট্রন থাকে। আর এল এর কত? কে 2 নম্বর শক্তি স্তর ইলেকট্রন সংখ্যা থাকার সূত্রটা হচ্ছে 2 × n²। এই কয়টা ইলেকট্রন থাকবে? 2 × n²। এখানে এই m হলো 3 নম্বর শক্তি স্তর, তাহলে 2n², 2 গুণন এর মান 3, তারপর স্কয়ার কত? 2 গুণন 9 অথবা 18 এরকম থাকে কথা। কিন্তু আমার এসএসসি সাধারণত এসএসসিতে আমার m শক্তি স্তরে কয়টি? 8টি নিয়ে করা হয়। যেমন 2 8 8, এটা কে এল এম। মানে এসএসসিতে এটা বেশি ব্যবহার হয়। যেমন 3D ক্ষেত্রে 30টা ইলেকট্রনের ক্ষেত্রে এইটা আমাদেরকে ব্যবহার করে এসএসসিতে সাধারণত এবার। কিন্তু অন্য ক্ষেত্রে এই 18টা ইলেকট্রনও প্রবেশ করে, কিন্তু তোমাদের এসএসসিতে সাধারণত এই 8টি থাকে, এটা একটু খেয়াল করো। এরপরে আমাদের অরবিট আর কি অরবিটাল। দেখো অরবিট, এই যে অরবিট, এটা কি? অরবিট আর এটা কি? অরবিটাল। তাহলে অরবিটালটা কি? অরবিটাল হলো নির্দিষ্ট কক্ষপথ, আর অরবিটাল হলো ইলেকট্রন থাকার যে অঞ্চল। তাহলে আমরা যদি এটা নির্দিষ্ট কক্ষপথ আর ইলেকট্রন থাকার যে অঞ্চল, যেমন এখানে এটা আমাদের অরবিট, এটা কি আমাদের অরবিট। আর এই যে এখান দিয়ে ইলেকট্রন মেঘ, এই যে ইলেকট্রন মেঘ মানে ইলেকট্রনটা এই জায়গাতেও থাকতে পারে, ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা থাকতে পারে। এই অংশটাকে কি বলা হয়? অরবিটাল। এটাকে কি বলা হয়? অরবিটাল। এটাকে কি বলা হয়? অরবিটাল। খুব মানে এটা খুব ইম্পর্টেন্ট যে অরবিটালটা তোমরা দেখবা। এই অরবিটাল হচ্ছে ইলেকট্রন থাকার সর্বোচ্চ অঞ্চল, মানে ইলেকট্রন যে থাকবে এই অঞ্চলটা। আর অরবিটাল নির্দিষ্ট কক্ষপথ, অরবিটটা কি? নির্দিষ্ট কক্ষপথ 1 2 3, এটা নির্দিষ্ট কক্ষপথ। তুমি বুঝতে পারছো?